আসসালামু আলাইকুম, আমি ফারজানা হক নিরু আপনাদেরকে ওয়েলকাম করছি সিলসিলার নতুন লাইভ প্রোগ্রাম পায়োনিয়ার টক্স এর প্রথম এপিসোডে। এই প্রোগ্রামে আমরা মূলত এমন সব ব্যক্তিদের সাথে কথা বলবো যারা স্টুডেন্ট লাইফে তাদের নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। শুনবো তাদের সাফল্য অর্জনের গল্প, জানবো তাদের কাছ থেকে সাফল্য অর্জনের বিভিন্ন পরামর্শ। আজকে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনস এর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ইমতিয়াজুল আলম। ইমতিয়াজ ভাইয়ের কাছে থেকে আজকে আমরা জানবো যে মান করার অভিজ্ঞতা সম্পর্কে। ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি জেনে নিতে চাই যে আপনারা কে কোথা থেকে লাইভটিতে জয়েন করেছেন। তাই এখনই কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা আসলে কে কোথা থেকে লাইভটিতে জয়েন করেছেন। আর সেই সাথে ভাইয়ার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্টে করে ফেলুন। ভাইয়া আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর সেই সাথে আহ এই লাইভটি শেয়ার দিতে এবং বন্ধুত্বতে মেনশন করতে ভুলবেন না। চলে যাচ্ছি ভাইয়ার কাছে। ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ নিরু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার কাছে জানতে চাই যে আজকে সিলসিলা লাইভে এসে আসলে আপনার কেমন লাগছে? হ্যাঁ, সবার প্রথমে ধন্যবাদ সিলসাকে যে আমাকে ইনভাইট করার জন্য। এই করোনার সময় তোমরা যে পদক্ষেপগুলো নিচ্ছ, এর আগে তোমাদের যে প্রোগ্রাম ছিল মিট উইথ টপার্স, আমি এগুলো ফলো করেছি। এবং যে পায়োনিয়ার টক্সে যখন আমাকে সর্বপ্রথম ডাকা হলো, আমি হ্যাঁ এত ভালো উদ্যোগে থাকার চেষ্টা করার সাথে এখানে আসা। তো আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতটুকু দেওয়া যায় তোমাদেরকে দেওয়ার। আর এই তো আলহামদুলিল্লাহ ভালোই। আপনাকে পেয়ে আসলে আমরা অনেক খুশি। তো ভাইয়া, আপনি তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা সংগঠন ডিওমোনার জেনারেল সেক্রেটারি পদে আছেন। তো ডিওমোনার সাথে আসলে আপনার স্টার্টিংটা কিরকম ছিল, কোথা থেকে আপনার পথ চলা শুরু ছিল? আচ্ছা, সবার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসি আমি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে আমি থাকতাম না, আমি থাকতাম হচ্ছে মেসে থাকতাম, যে ব্যাচেলার সবাই একসাথে থাকতাম। তো তখন মানে সময়টা কাটতো না আর কি, যে কি করব কিভাবে সময়টা কাটাবো, এই চিন্তা থেকে যে টিএসসি তে কিছু সংগঠনে জয়েন করা যায় কিনা, এই চিন্তা থেকে ডিমোনাতে সর্বপ্রথম শুরু। তো সর্বপ্রথমে যখন এক বন্ধুকে জিজ্ঞেস করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন সংগঠনগুলো ভালো, তো ও বললো যে টিএসসি তে গিয়ে দেখ, কয়েকটা সংগঠন আছে যে তুই অ্যাপ্লাই করে দেখতে পারিস। তো এরপর ডিউমোনাতে, ডিউসিএস এ কয়েকটা সংগঠন আমি অ্যাপ্লাই করলাম এবং আলহামদুলিল্লাহ সবগুলোতেই সিলেক্টেড হলাম। সিলেক্টেড হওয়ার পর দেখা গেল যে প্রত্যেকটা সংগঠনে একটু একটু করে সময় দিতাম। ওই সময় দেওয়া থেকেই ডিমোনার সাথে আসলে বন্ডিংটা গড়ে উঠছে আর কি, যার কারণে এখনো ডিমোনাতেই রয়ে গেলাম, আর বাকিগুলোতে আর থাকা হলো না। আচ্ছা ভাইয়া, ডিওমোনা তো আমরা জানি যে মান নিয়ে কাজ করে। তো আসলে মান সম্পর্কে আমরা অনেকে যারা স্টুডেন্টস লাইফে আছি অনেকে আমরা জানি না মানটা আসলে কি। তো ভিউয়ার্স যারা আছে তাদেরকে আসলে আপনি একটু ধারণা দেন যে মানটা আসলে কি। আচ্ছা, হ্যাঁ। তো সবার প্রথমে অ্যামিউন বা মান জিনিসটাই হচ্ছে যে আমি নিজেও জানতাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে আমিও জানতাম না অ্যামিউন কি জিনিস, বা অ্যামিউন নামে কিছু একটা যে আছে বাংলাদেশে, এই জিনিসটাও আমি জানতাম না। তো এমএনএ যদি আমি ফুল ফর্ম বলতে চাই, সেটা হচ্ছে মডেল ইউনাইটেড নেশনস, অর্থাৎ ছায়া জাতিসংঘ অধিবেশন। তো আমরা সবাই জাতিসংঘ সম্পর্কে জানি, জাতিসংঘে বিভিন্ন অধিবেশন গুলো হয়, এটাও আমরা জানি যে বিভিন্ন অধিবেশনে আমাদের প্রধানমন্ত্রী গিয়ে ভাষণ দেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘের ভাষণ আমরা দেখেছি। তো জাতিসংঘ অধিবেশন গুলোতে কি হয়, সাধারণত প্রত্যেক দেশ থেকে প্রতিনিধিরা আসেন, তারা একটা আলোচ্য সূচি নিয়ে কথা বলেন এবং ওই আলোচ্য সূচি নিয়ে একটা সমাধানে আসার চেষ্টা করেন। তো এমইউন জিনিসটাই হচ্ছে এমন যে মডেল ইউনাইটেড নেশনস, অর্থাৎ ইউনাইটেড নেশনস এর যে কাজগুলো হয়, ওই কাজগুলোই আমরা মডেল বা ছায়া অনুসরণ করে থাকি। তাহলে এখানে আমাদের স্টুডেন্টরা আসে আর্মিন কনফারেন্সে, এসে তারা একটা দেশকে রিপ্রেজেন্ট করে। সাপোজ কেউ কেউ যদি আসলো, কেউ যদি রেজিস্টার করলো এমইউনে, তাকে একটা কান্ট্রি দেওয়া হলো জার্মানি, তাকে একটা কমিটি দেওয়া হলো ইউএনএফসিসি। এইভাবে তাকে একটা কমিটি কান্ট্রি দেওয়া হয়, যার মাধ্যমে সে তার দেশকে প্রতিনিধিত্ব করে এবং সে প্রতিনিধিত্ব একটা আলোচ্য সূচির সমাধান আসার চেষ্টা করে। আর অ্যামিউনের সবচেয়ে বড় বিষয়, মানে বড় বিশেষত্ব যেটা হলো, এটা হচ্ছে যে অ্যামিউন স্টুডেন্টরাই অর্গানাইজ করে, স্টুডেন্টরাই পার্টিসিপেট করে এবং স্টুডেন্টরাই এটা জাজ করে বা মডারেট করে। অর্থাৎ তুমি যখন অ্যামিউনে যাচ্ছ, তখন তোমার যে অ্যামিউনের যারা অর্গানাইজার, তারা স্টুডেন্ট। তারপর যারা তোমাকে শিখাচ্ছে, যারা তোমাকে জাজ হিসাবে বা এক্সিকিউটিভ বোর্ড হিসেবে তোমার সামনে আছে, তারাও স্টুডেন্ট। এবং তুমি নিজে একজন স্টুডেন্ট হিসেবে তোমার স্টুডেন্ট লাইফে যে জাতিসংঘের জিনিসগুলো কিভাবে হয়, বা জাতিসংঘের যে চর্চাগুলো হচ্ছে, জাতিসংঘ প্রত্যেক সময় আমরা দেখি যে একটা বিল পাস হয় বা একটা ট্রিটি পাস, এই জিনিসগুলো কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো আমরা অ্যামিউনের মাধ্যমে জানতে পারি। তো অ্যামিউন জিনিসটা হচ্ছে টোটাল একটা প্যাকেজ, যে যার মাধ্যমে তুমি অনেকগুলো স্কিল ডেভেলপ করতে পারো, অনেক কিছু জিনিস জানতে পারো। তো মডেল ইউনাইটেড নেশনস কনসেপ্টটা বাংলাদেশে নতুন বলবো না, অলরেডি আমাদের
10-12 বছর হয়ে গেছে যে বাংলাদেশে এমইউটা খুব ভালো একটা কালচার হিসেবে গড়ে উঠেছে। এখন তুমি যদি দেখে থাকো বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রত্যেকটাতে এখন একটা এমইউন ক্লাব আছে। তো এমইউন, আশা করি তোমরা বুঝতে পারছো যে এমইউন জিনিসটাই হচ্ছে যে তোমার যে পাবলিক স্পিকিং স্কিলটা চর্চা করা এবং এর মাধ্যমে অনেকগুলো স্কিল ডেভেলপ করা। আচ্ছা ভাই, একজন স্টুডেন্ট যখন এমইউন করে, তো সে আসলে তার কি কি স্কিল ডেভেলপমেন্ট করতে পারে এটার মাধ্যমে? আচ্ছা, তো বললাম এমিউন ইজ এ ফুল প্যাকেজ অফ স্কিলস, মানে একটা প্যাকেজ বলা যায় যে স্কিল ডেভেলপ করার জন্য একটা প্যাকেজ। সবার প্রথমে যদি আমি বলি, রিসার্চ স্কিলটা তোমার সবার আগে ডেভেলপ হবে কি হবে। আমি তোমাকে প্রথমে একটা উদাহরণ দিলাম যে তোমাকে একটা কান্ট্রি দেওয়া হচ্ছে, তোমাকে একটা কমিটি দেওয়া হচ্ছে, একটা আলোচ্য সূচি দেওয়া হচ্ছে। তখন তুমি ওই কান্ট্রি নিয়ে রিসার্চ করতেছো যে জার্মানি এই আলোচ্য সূচিতে কি কি করেছে এ পর্যন্ত, বা জার্মানি এই সমস্যার সমাধানের জন্য এখন পর্যন্ত কি কি পদক্ষেপ গুলো নিয়েছে, বা জার্মানি ভবিষ্যতে এগুলোর জন্য কি কি পদক্ষেপ নিতে পারে। তো এর ফলে কি হচ্ছে, তুমি একজন বাংলাদেশের নাগরিক, তুমি জার্মানির নাগরিক হিসেবে চিন্তা করতেছো, জার্মানির প্রবলেম গুলো সম্পর্কে জানতেছো, জার্মানির সলিউশন গুলো সম্পর্কে জানতেছো। তো এর মাধ্যমে তোমার রিসার্চ স্কিলটা সবার আগে ডেভেলপ হচ্ছে। তো তুমি তখন জানার চেষ্টা করছো যে হিউম্যান রাইটস গুলো কি কি, যে জাতিসংঘের কমিটি গুলো কি কি, জাতিসংঘের অর্গান গুলো কি কি। তো অনেক কিছু তুমি এর মধ্যে জানতে পারছো। তো আমি ফার্স্ট অফ অল বলবো রিসার্চ স্কিল। দেন আসো পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং সম্পর্কে আমরা সবাই জানি, পাবলিক স্পিকিং মানে কি, সবার সামনে দাঁড়িয়ে কথা বলার যে সাহসটা। যে সবার সামনে আমরা অনেকেই আছি যে স্টেজে গিয়ে বা আমরা যখন ক্লাসে প্রেজেন্টেশন দিতে বলে আমরা প্রেজেন্টেশন দিতে গিয়ে ভয় পাই, যে আমাদের পা কাঁপে, আমরা কথা বলতে পারি না, বা আমরা চোখ চোখে চোখ রাখতে পারি না। এই জিনিসগুলো অনেকগুলো ফেস করি। কিন্তু অ্যামিনে যখন আমি যাচ্ছি, আমার যখন 20টা কান্ট্রি আছে বা 20 জন ডেলিগেট আছে, তাদের সামনে আমি যখন দাঁড়িয়ে কথা বলছি, অটোমেটিক্যালি আমার স্কিলটা ডেভেলপ হচ্ছে। যে আমি দাঁড়িয়ে ওদের সামনে ফ্লোর নিয়ে কথা বলতেছি, আমি আমার কনফিডেন্সের সহিত আমার পয়েন্ট গুলো রাখতেছি, আমার সলিউশন গুলো রাখতেছি, আমার প্রবলেম গুলো বলতেছি। তো এই দিক থেকে পাবলিক স্পিকিং স্কিলটা ডেভেলপ হচ্ছে। তারপর আসো ডিপ্লোমেসি। যে আমরা অনেকে শুনে থাকি যে এমইউনের মাধ্যমে ডিপ্লোমেসি স্কিলটা অনেক বেশি ডেভেলপ হয়। তো আর ডিপ্লোমেসিটা কি? ডিপ্লোমেসিটা হচ্ছে যে আর্ট, একটা আর্ট অফ প্র্যাকটিসিং নেগোসিয়েশন বিটুইন স্টেটস। অর্থাৎ যখন ডিপ্লোমেটরা বসে তখন তারা কি করে, এই তাদের স্বার্থটা আদায় করার চেষ্টা করে, ডাইরেক্টলি কাউকে আঘাত না করে নিজের স্বার্থটা কিভাবে আদায় করা যায় এই এই চেষ্টাটা তারা করে। তো এই দিক দিয়ে ডিপ্লোমেসি স্কিলটা ডেভেলপ হয়। তারপর যেমন নেগোসিয়েশন, টিম ওয়ার্ক, লিডারশিপ, রাইটিং স্কিল। সাধারণত এমবিএ 3 ধরনের পেপার লেখা হয়। একটা হচ্ছে পজিশন পেপার, ওয়ার্কিং পেপার এবং ড্রাফট রেজলিউশন। তাহলে এর মাধ্যমে তোমার কি হচ্ছে, রাইটিং স্কিলটা ডেভেলপ হচ্ছে। তারপর তুমি যখন 20 জন মানুষকে নিয়ে একসাথে একটা কমিটিতে আসো, তো তুমি জানো তোমাকে অ্যাওয়ার্ড পাইতে হবে, তুমি জানো তুমি তোমার কমিটিকে রান করতে চাও, তখন তুমি 20 জন একসাথে কাজ করতেছো। এর মাধ্যমে কি হচ্ছে, তোমার টিম ওয়ার্কটা ডেভেলপ হচ্ছে। তারপর তুমি যখন লিড নিচ্ছ, তুমি যখন সবাইকে বলছো হ্যাঁ চল এটা করি, বা চলো এই সাজেশনটা আমরা করি, বা এই সাজেশনটা নিয়ে কথা বলি, তখন অটোমেটিক্যালি তোমার মধ্যে কি লিডারশিপ স্কিলটা ডেভেলপ হচ্ছে। তো এই দিক থেকে আমি বলবো যে অ্যামিউন ইজ এ প্যাকেজ অফ ডেভেলপিং স্কিল। তো অনেকভাবে একজন স্টুডেন্ট লাভবান হতে পারে। আচ্ছা ভাই, আপনি যখন স্টুডেন্ট হিসাবে এমইউ করা শুরু করেছিলেন, তো তখন আপনার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, আর এখন সর্বশেষ যে এমইউটা করেছেন, তো এই দুইটার মধ্যে যদি আমি ডিফারেন্স বলতে বলি আপনাকে, তো আপনি কি বলবেন? আচ্ছা, সর্বপ্রথম যখন অ্যামিন করি, আমি সর্বপ্রথম অ্যামিন করার ক্ষেত্রে আমি যেটা বললাম, আমি অ্যামিন সম্পর্কে জানতাম না। তো অ্যামিন কি জিনিস আমি জানতাম না। তো যখন একজন সিনিয়র বললো যে হ্যাঁ ইমতিয়াজ তুমি এই অ্যামিনটা করতে পারো বা এই অ্যামিনটা করে দেখো, তো তখন যখন প্রথম অ্যামিউনে যাই আমি, তো প্রথম অ্যামিউনে আমার কাছে মনে হয় আমি কিছুই জানতাম না, একদম জিরো নলেজ নিয়ে। রাতে রাতে এক সিনিয়রকে কল দিলাম যে ভাই আমি কালকে অ্যামিউন করতে যাচ্ছি, কি কি করতে হবে আমাকে একটু বলেন। তো ভাই আমাকে বললো যে হ্যাঁ এগুলো এগুলো করিস, এভাবে এভাবে রিসার্চ করে যা। আচ্ছা ঠিক আছে। ফার্স্ট অ্যামিউন যেটা ছিল, আমি পুরোই বিগিনার ছিলাম। আমি কাউকে চিনতাম না, আমি নিয়ম কানুন জানতাম না, আমি কিছুই জানতাম না। গিয়ে শিখার জন্য গিয়েছি প্রথম অ্যামিউন। আর সর্বশেষ অ্যামিউন এক্সপিরিয়েন্সটা যদি বলি, তার মানে সর্বশেষ এমন এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আমি তখন জিনিসগুলো শিখে গিয়েছি, যে জিনিসগুলো জানি যে কিভাবে করতে হবে, কিভাবে কমিটি রান করতে হবে, কিভাবে নিজে কথাটা সবার সামনে তুলে ধরতে হবে। তো সর্বপ্রথম এবং সর্বশেষ এমইউনের মধ্যে যদি আমি একটা পার্থক্য বলতে বলি, সেটা হচ্ছে যে আহ একটাতে ছিলাম আমি বিগিনার আর একটাতে ছিলাম আমি এক্সপিরিয়েন্স। এছাড়া হচ্ছে নেটওয়ার্কিং স্কিলটা অনেক বেশি ডেভেলপ হয়। যে যেমন ধরো প্রথমে এমনি গিয়ে আমি কাউকে চিনতাম না, যে একজন বা দুজন আমার ক্লাব থেকে গিয়েছে, আমি শুধু তাদেরকেই চিনতাম। কিন্তু সর্বশেষে আমি নাকি দেখা গেছে অনেকে আমাকে চিনে, আমি অনেককে চিনি। তো এই জিনিসগুলো হচ্ছে যে অ্যামিউন করার মাধ্যমে আসলে ডেভেলপ হয়েছে আর কি। আচ্ছা ভাইয়া,
আপনি তো এমিউন যখন করেছেন, অনেক জায়গায় অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন, তো আসলে আপনার কি মনে হয় যে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আসলে একজন এমিউন যার করছে তার আসলে কি কি কোয়ালিটি থাকার দরকার? আচ্ছা, এমিউনে আমি ডেলিগেটিং এর পাশাপাশি এক্সিকিউটিভ বোর্ড হিসেবে দায়িত্ব পালন করছি, অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করছি, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছি। তো এই জায়গা থেকে আমি যে মনে করি যে যে কোয়ালিটি গুলো থাকা দরকার, সবার প্রথম হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে। তুমি যখন একটা এমিউনে যাচ্ছ, একটা কমিটিতে আসো, তখন যদি তুমি কনফিডেন্ট না থাকো তাহলে তুমি তোমার ভয়েসটা তুলতে পারবে না। দেখা যায় যে আমি যে জিনিসগুলো বলে, অনেকে খুব ভালো রিসার্চ করে যায়, যে খুব ভালো রিসার্চ করলো দেশ সম্পর্কে, প্রবলেম সম্পর্কে, কিন্তু গিয়ে কথা বলতে পারতেছে না। কথা বলতে না পারার কারণে সে তার পয়েন্ট গুলোই তুলে ধরতে পারতেছে না। যে সে গেল, কিন্তু সে রিসার্চ করছে ঠিকই, সবই করছে, কিন্তু সে দাঁড়ানোর সে সাহসটাই পাচ্ছে না। সে যে সবার সামনে নিজে ভয়েসটা তুলবে সেই সাহসটাই পাচ্ছে না। তো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্ট থাকা। কনফিডেন্ট থাকতে হবে এবং নিজের ভয়েসটাকে সবার সামনে তুলে ধরতে হবে। তুমি যদি গিয়ে কথাই বলতে না পারো, তাহলে তোমার তো আর সেখানে টিকে থাকাই যাবে না। তো এই দিক থেকে আমি সবাইকে এই উপদেশটাই দিই যে যখন তুমি এমিনে যাচ্ছ, তখন তুমি তোমার ফ্লো নেওয়ার চেষ্টা করো, তখন কথা বলার চেষ্টা করো। তখন তুমি প্রত্যেকটা কমিটিতে, প্রত্যেকটা যখন মোশন হচ্ছে, তারপর পয়েন্ট অফ বিভিন্ন পয়েন্টস হচ্ছে, তো এই জিনিসগুলোতে তুমি তোমার ভয়েস রাখার চেষ্টা করো। তার মাধ্যমে কি হবে, যখন এক্সিকিউটিভ বোর্ড তোমাকে দেখবে, যে বুঝতে হবে যে হ্যাঁ, এই আসলে এই ছেলেটা আসলে চেষ্টা করতেছে, এফোর্ট দিচ্ছে, বা কিছু জানার চেষ্টা করছে, কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করছে। তো এই জিনিস থেকে আমি সবসময় জুনিয়রদেরকে এই কথাটা বলি, বা যারা আমার কাছে এমনি সম্পর্কে জানতে চান তাদেরকে এই কথাটাই বলি, যে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তুমি ফ্লো নিতে হবে। তুমি গিয়ে কথা বলতে হবে, তুমি গিয়ে নিজে কনফিডেন্সের সহিত নিজের ভয়েসটা তুলে ধরতে হবে। আচ্ছা ভাই, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে ইমিউন হয়। তো আসলে জানতে চাচ্ছি যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসলে ইমিউন হয়, এবং সব জায়গায় কি প্রসেসটা সেম আহ, ইমিউনের? আচ্ছা, একটা ভালো কোয়েশ্চেন। যে বাংলাদেশে আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বলা যায় না, কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে এখন এমিউন ক্লাব আছে। তো তুমি যদি বলো যে আহ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, তারপর বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, নর্থ সাউথ, বিওপি, তারপর হচ্ছে যে ব্র্যাক, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখন এমিউন ক্লাব আছে। তাছাড়া এমিউন ক্লাব এছাড়াও এখন কলেজ লেভেলে এমিউন ক্লাব চলে আসছে। তুমি বিভিন্ন এনডিসি তে দেখো, তারপর হচ্ছে চিটং কলেজের স্কুলে দেখো, অনেকগুলো কলেজে এখন এমিউন ক্লাব চলে আসছে। তো মোটামুটি বাংলাদেশে এখন এমিউন জিনিসটা হচ্ছে খুবই রিকগনাইজ। অনেক অনেক স্কুল কলেজ, অনেকগুলো বিশ্ববিদ্যালয় চর্চা করতেছে। যে আমরা যখন শুরু করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন শুরু করেছিল, এদিক থেকে বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় লেভেলে এমিউন প্র্যাকটিসটা শুরু করে 2012 সালে। তো এই যে এমএন প্র্যাকটিসটা আমরা শুরু করেছিলাম 2012 সালে, আর 2020 সালে এসে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখন এমন চর্চা করা হচ্ছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি চেষ্টা করছে যে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে আরো বেশি ইনভেস্ট করতে, আরো বেশি ডেভেলপ করতে, আরো বেশি সবার সাথে তাল মিলিয়ে থাকতে আর কি। তো ওই দিক থেকে এখন বলবো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু মোটামুটি সব বিশ্ববিদ্যালয় আছে। আর প্রসেসের ব্যাপারে বলতে গেলে, প্রসেস যেহেতু এমন জিনিসটাই হচ্ছে মডেল ইউনাইটেড নেশন, অর্থাৎ সবাই সেম প্রসেসটাই ফলো করে। সবাই যেহেতু এমিন করে, সবাই সেম প্রসেসটাই ফলো করে। কিন্তু এখন দেখা যায় দুই ধরনের এমিন চলে আসছে, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে নন রেসিডেন্সিয়াল। ওই ক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকে, যে এমিউনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য চলে আসে, এছাড়া আর এমিউনের তেমন কোনো পার্থক্য নেই। তোমার রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে তারপর তোমার কমিটি রান করা, প্রত্যেকটাই মোটামুটি সেম প্রসেসে হয়ে থাকে। আচ্ছা, আপনি এই পর্যন্ত কয়টা ডান মানে অর্গানাইজে ছিলেন? হ্যাঁ, আচ্ছা, আমি এ পর্যন্ত 2016 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস সাথে যুক্ত হই। তো 2016 সাল থেকে আজ 2020 এ পর্যন্ত 4টা ডানমান অর্গানাইজিং কমিটিতে থাকার সৌভাগ্য আমার হয়েছে। তো প্রথমে অর্গানাইজার থেকে শুরু করে এবং লাস্টে আমি ইউএসজি অফ অ্যাডমিনিস্ট্রেশন সোসাইটির মাধ্যমে শেষ করলাম গত বছর 2019-এ। তো এই পর্যন্ত 4টা অর্গানাইজিং কমিটিতে ছিল। হ্যাঁ, আমরা একটু ডানমান সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ডানমান সম্পর্কে, ডানমান তো খুব আবেগের একটা বিষয়, যে ডানমান সম্পর্কে বলতে গেলে হয়তো দেখা যাবে যে আমার জন্য একদিন, মানে অনেকক্ষণ সময় লাগবে, 2 ঘন্টা 3 ঘন্টা একটু আমি বলতে পারবো। সংক্ষেপে আমাদের ভিউয়ার্সদের জন্য। হ্যাঁ। তো ডালমান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস। এটাকে বলা হয় যে মোস্ট প্রেস্টিজিয়াস এন্ড মোস্ট ফাইনেস্ট স্টুডেন্ট কনফারেন্স ইন বাংলাদেশ, যেটা আমরা 500 স্টুডেন্ট নিয়ে অর্গানাইজ করে থাকি। যেহেতু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি জানো অলরেডি যে আমাদের 4 দিন ব্যাপী এই প্রোগ্রামটা হয়। আমরা 4 দিন ব্যাপী বা 3 দিন ব্যাপী, গত বছর আমরা 3 দিন করেছি।
3 দিন ব্যাপী এই প্রোগ্রাম গুলো হয়। এই প্রোগ্রাম গুলো হচ্ছে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আমরা, সেটা হচ্ছে যে এডুকেশন, যে এডুকেশনাল কোয়ালিটিটা কিভাবে ইনরিচ করা যায় তোমাদের, মানে যারা ডেলিগেট আসছে তাদেরকে কিভাবে নতুন কিছু শেখা যায় বা তাদেরকে কিভাবে নতুন কিছু দেওয়া যায়। তো এই দিক থেকে আমাদের 3 দিন ব্যাপী একটা কনফারেন্স হয়। ওই কনফারেন্সে আমরা 10টা কমিটি রাখি। 10টা কমিটিতে বিভিন্ন কমিটি থাকে, ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনএফসিসি। তারপরে একটা আলোচ্য সূচি থাকে, যে এজেন্ডা নিয়ে আমরা আলোচনা করি। একটা এজেন্ডা থাকে বা আলোচ্য সূচি থাকে। তারপর 500 ডেলিগেটের সমারোহ হয়, প্রত্যেক বছর 500 ডেলিগেট আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারপর বিদেশ থেকেও আসে। তো পুরো একটা মানে ইন্টারন্যাশনাল ব্যাপার স্যাপার আর কি, যে খুব মজা হয়, যে আমরা খুব ভালো করে অর্গানাইজ করার চেষ্টা করি যে এই জিনিসটা যাতে সবাই কিছু একটা নিয়ে যেতে পারে আর কি। তো আহ ডানমান যখন আমরা অর্গানাইজ করি, তো ডানমানে আমাদের একটা কমিটি থাকে। আমরা একজন সেক্রেটারি বোর্ড দিয়ে থাকি, একটা সেক্রেটারি বোর্ড দিয়ে থাকি। তারপর হচ্ছে একটা অর্গানাইজিং কমিটি থাকে। তারপর ইবিরা আসে, বিভিন্ন জায়গা থেকে ইবিরা আসে, যে বিভিন্ন ইউনিভার্সিটিস থেকে, অথবা দেখা যায় যে বাইরে থেকেও আসে অনেক ইবিরা। ইন্ডিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, ইউএসএ থেকে, বিভিন্ন জায়গা থেকে ইবিরা আসে। তো তারাও চেষ্টা করে যে স্টুডেন্টদেরকে নতুন কিছু শেখানো। তারপর হচ্ছে আমাদের, বললাম তো, কনফারেন্সটা শুরু হয় সিনেট দিয়ে। সিনেটে হয় আমাদের ওপেনিং সেরেমনি। ওপেনিং সেরেমনি শুরু হওয়ার পর তারপর আমরা কম্পিটিশন গুলো রান করে হচ্ছে বিজনেস ফ্যাকাল্টিতে অথবা আর্টস ফ্যাকাল্টিতে, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে। এই ফ্যাকাল্টি গুলোতে আমরা কম্পিটিশন রান করি, অর্থাৎ কমিটিতে ভাগ করে দেওয়া হয় 500 জনকে। 500 জনকে আমরা বিভিন্ন কমিটিতে ভাগ করে দিয়ে তাদেরকে বিভিন্ন কমিটিতে পাঠানো হয়। তো তারা ওই কমিটিতে তখন এক একটা বিষয় নিয়ে আলোচনা করে, এক একটা আলোচ্য সূচি নিয়ে আলোচনা করে। তো এই হচ্ছে সংক্ষেপে বলতে গেলে ডানমান সম্পর্কে। আহ ইনশাল্লাহ এই বছর ডানমান করার প্ল্যান আছে, দেখা যাক যে কতটুকু করতে পারি। যেহেতু করোনা একটা মহামারী বর্তমানে, যে আমাদের স্কুল কলেজ সবকিছুই বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বিশ্ববিদ্যালয় তো বন্ধই। তো আমাদের সবকিছুই মাথায় রেখে, সোশ্যাল ডিস্টেন্সিং এবং জিনিসটা সবকিছুই মাথায় রেখে, সবার সেফটি ইনশিওর করে যদি করতে পারি, ইনশাল্লাহ সবাইকে, যারা এই শোটা দেখতেছে, যে যারা ভিউয়ার্স, তাদেরকে আগে থেকে একটা ইনভাইট দিচ্ছি যে ডান মানে হয়তো দেখা হবে যদি আমরা করতে পারি। আমরা চেষ্টা করবো তোমাদেরকে ভালো কিছু দেওয়ার, ভালো কিছু উপহার দেওয়ার। অবশ্যই। ভাই আমরা একটু কমেন্টে চলে যাই। হ্যাঁ। আমাদের সাথে আছেন মোহাম্মদ ইমতিয়াজুল আলম। আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করুন। ভাইয়ের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করে ফেলুন। আচ্ছা, মেহবিজ বিনতে মতিউর বলছেন, হোয়াট উড বি ইউর টিপস ফর এ ফার্স্ট টাইম মানার? হ্যাঁ। তো ফার্স্ট টাইম মানা হিসেবে অলরেডি বললাম যে যখন তুমি প্রথম এমইউন করতে যাচ্ছ, এমইউন আমি মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে একজন মেন্টর প্রয়োজন থাকে। তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য চেষ্টা করতেছো, তখনও কিন্তু তুমি একজন মেন্টরের সাথে আলোচনা করো যে ভাইয়া এটা কিভাবে করবো, বা স্যার এটা কিভাবে করবো, এটা কিভাবে করলে আমরা বেটার পাবো। ঠিক তেমন আমি মনে করি যে এমইউন এর ক্ষেত্রে একজন মেন্টরের দরকার আছে। যে যখন তুমি ফার্স্ট এমইউন করতে যাচ্ছ, তুমি যে কোনো একজন সিনিয়র সাথে কন্ট্যাক্ট করো, বা যে এমইউন করেছে, এটা তোমার ব্যাচমেট হতে পারে, যে যে এমইউনটা করছে বা এমইউনে আগে থেকে রিকগনাইজ। তার কাছে টিপস হবে যে সে যদি সে মেন্টরের সাথে যোগাযোগ করে, তখন মেন্টরটাই তাকে সবকিছু বলে দিতে পারবে, যে কিভাবে শুরু হবে, তোমাকে কিভাবে যেতে হবে, কি কি করলে তুমি অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনাটা বাড়বে, বা কি কি করলে তুমি অ্যাওয়ার্ড পেতে পারো। তো আমার পক্ষ থেকে একজন ফার্স্ট টাইম মানার প্রতি অ্যাডভাইস থাকবে হচ্ছে যে যখনই যাচ্ছ, প্রথমে এমইউনটা করবো শেখার জন্য। প্রথমে এমইউনে যাও, শিখো। প্রথমে এমইউনে অ্যাওয়ার্ড পাওয়ার প্রয়োজন নেই, প্রথমে এমইউন শিখতে হবে। প্রথমে এমইউনে শেখার জন্য তোমাকে প্রত্যেকটা আগেই বললাম যে কনফিডেন্ট থাকতে হবে, যে আশেপাশে যারা করতেছে বা যারা কথা বলতেছে, তারা কিভাবে কথা বলতেছে, তাদের অ্যাপ্রোচটা কেমন। এমিউন আর ডিবেটের মধ্যে একটা ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে যে এমিউনে আমরা অ্যাগ্রেসিভ হতে পারি না। এমিউনে হচ্ছে যে অ্যাগ্রেসিভ না হয়ে অন্তত রিসপেক্ট রিসপেক্ট দিয়েই জিনিসটা কথা বলতে হয়। কারণ তুমি যখন একজন দেশের প্রতিনিধির সাথে কথা বলতেছো, তখন তোমাকে সেই রিসপেক্টটা অবশ্যই দিতে হবে। তো এখানে হচ্ছে রিসপেক্ট দিয়ে কথা বলতে। তো প্রথমে মানাদের জন্য আমার টিপস থাকবে, প্রথমে এমইউনে যাও, শিখো, এবং তোমার মেন্টরের সাথে কথা বলো, মেন্টর তোমাকে অ্যাডভাইস করবে ভালোভাবে। থ্যাংক ইউ মেহবিস। ওকে, নেক্সট কমেন্টে রিয়াজ আকাশ বলছে, ভাইয়া ভয়েস মডিউলেশন কিভাবে সেট করা যায় যদি সাজেশন দিতেন। আচ্ছা, ভয়েস মডুলেশন। আচ্ছা, তো ভয়েস মডুলেশন বলতে কি, সে কি আমাদেরকে কি ব্যাপারে বলতে চাচ্ছে, আমি আসলে বুঝিনি। এটা কি আসলে আমাদের মডারেট ককাস বা আনমডারেট ককাস সেট করার ব্যাপারে বলতেছে, নাকি এ হচ্ছে যে আমরা কিভাবে কথা বলবো এই ব্যাপারে বলতেছে? এটা যদি একটু ক্লিয়ার করে তাহলে মানে রিয়াজ সুবিধা হতো আকাশ, আর কি। তুমি একটু কমেন্ট করে ফেলো আবার। আমরা নেক্সট কমেন্টে যাই। মাহাতাবাদী বলছে, হোয়াট কাইন্ড অফ বেনিফিট এ বিজনেস স্টুডেন্ট ক্যান গেট ফ্রম মান or diplomacy? Many people define MAN as a thing that is useful only to the students who are studying diplomacy related subjects.
ওকে, আদিপ, থ্যাংক ইউ ফর কোয়েশ্চেন। খুব ভালো একটা কোয়েশ্চেন। আমি নিজেও বিজনেস স্টুডেন্ট। আমি ম্যানেজমেন্ট থেকে পড়ালেখা করেছি। আমি ম্যানেজমেন্টে এই বছর 2019-এ পরীক্ষা দিয়েছি। রেজাল্ট 2020-এ দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট পাইনি। তো বিজনেস স্টুডেন্ট হিসেবে যেহেতু আমি নিজেই আছি, তো আমি তোমাকে ডাইরেক্টলি বেনিফিট গুলো বলতে হবে যে হচ্ছে সবার প্রথম বেনিফিট হচ্ছে নেটওয়ার্কিং। যে একজন বিজনেস স্টুডেন্ট নেটওয়ার্কিং খুব দরকার পড়ে, যে বিভিন্ন কাজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন কম্পিটিশনের জন্য নেটওয়ার্কিংটা খুব দরকার পড়ে। তো এমইউনে যেটা হয়, যখন আমরা যাচ্ছি এমইউনে, তো বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন কলেজ থেকে। তো তোমার নেটওয়ার্কিং স্কিলটা অনেক বেশি ডেভেলপ হচ্ছে। তুমি জানো যে ঢাকা ইউনিভার্সিটি আরো অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের সাথে কমিউনিকেশন হচ্ছে যেমন, ঠিক তেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে যে ব্র্যাক ইউনিভার্সিটি, ওদের সাথেও নেটওয়ার্কিং স্কিলটা অনেক বেশি ডেভেলপ হচ্ছে। তারপর তুমি তাদের সাথে যখন কথা বলতেছো, কমিউনিকেশন স্কিলটা, যেটা আমরা বলি যে কমিউনিকেশন স্কিলটা ইম্পর্টেন্ট, তো কমিউনিকেশন স্কিলটাও তোমার ডেভেলপ হচ্ছে। তুমি ওদের সাথে বিভিন্ন ইনফর্মালি যখন কথা বলতে যাচ্ছ, আস্তে আস্তে তুমি ফর্মাল হচ্ছ, আস্তে আস্তে তাদের সাথে কথা বলতে হচ্ছে। তুমি জানো একজনের সাথে কিভাবে কথা বলতে হবে বা কথা শুরুটা কিভাবে করতে হয়। তুমি এমএ যাচ্ছ, তার সাথে শুরু করতেছো, এই জিনিসগুলো হচ্ছে একটা ইনফর্মালি তোমার এই জিনিসগুলো তৈরি হয়ে যাচ্ছে, মানে সাবকনসিয়াস মাইন্ডে। তুমি যখন এমএন করার পর আবার বিজনেসের বিভিন্ন কম্পিটিশন যাচ্ছ, তখন তুমি প্রেজেন্টেশন স্কিলটা লাগে। তুমি যখন বিজনেস স্টুডেন্ট, যেহেতু তুমি প্রেজেন্টেশন স্কিলটা লাগে। এবং এটা সম্পর্কে আমি আগেই বলেছি যে এমএ যখন আমরা পাবলিক স্পিকিং নিয়ে কথা বলতে যাই, 20 জনের সামনে আমরা যখন দাঁড়াই কথা বলি, তখন ওই জিনিসটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিলটা আমাদের নিজেদের মধ্যে চলে আসে। যে প্রেজেন্টেশন স্কিলটাই আমরা ভয় পাই, কি স্টেজকে ভয় পাই, আমরা চোখে চোখ রেখে কথা বলতে ভয় পাই। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা তখন আর ভয় পাই না, কারণ আমরা 5-10টা বা 4-5টা এমিন করার পর আমাদের প্রেজেন্টেশনটা কিছুই মনে হয় না। এখন যেমন কি আমি যদি বলি, আমার নিজে এক্সাম্পল দিয়ে বলি, তো এখন যখন প্রেজেন্টেশন থাকে, তখন কিন্তু আমি স্ক্রিপ্ট লিখে যাই না, আমি স্ক্রিপ্ট তৈরি করি না যে আজকে প্রেজেন্টেশন এমন হবে, স্ক্রিপ্টে এমন দেবো। এটা হয় না, কারণ হচ্ছে যে এমিউনে আমি অনেকবার কথা বলতে বলতে বা ফ্লো, যে কথা বলতে ইবি করতে বা ডেলিগেট হিসেবে যখন আমি কথা বলেছি, তখন এই জিনিসগুলো স্ক্রিপ্ট লেখা ছাড়াই হয়েছে। তো এখন যখন প্রেজেন্টেশন দেয়, আমার কাছে আর ভয় লাগে না। আমি জানি যে আমাকে যদি কালকে প্রেজেন্টেশন দেওয়া হয়, আমি গিয়ে কথা বলে আসতে হবে, শুধুমাত্র আমাকে জাস্ট কন্টেন্টটা লাগবে। কন্টেন্টটা যদি আমি পেয়ে যাই, আমি অতটুকু কনফিডেন্ট এনাফ যে আমি গিয়ে ভালো একটা প্রেজেন্টেশন দিয়ে আসতে পারবো। তো এই দিক থেকে আমি মনে করি একজন বিজনেস স্টুডেন্ট খুবই হেল্পফুল হতে পারে। ওকে ভাইয়া, আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন। ওকে, আরেকটি কমেন্ট এসেছে। সাজ্জাদ হোসেন প্রশ্ন করছে, ভাই এনি মেমোরিজ রিগার্ডিং রানমান? ধন্যবাদ সাজ্জাদ। সাজ্জাদ, অনেকগুলো ডানমান করা হয়েছে আমার, 2016 থেকে শুরু করে 2017, 2018, 2019, 4টা ডানমান করা হয়েছে। তো মেমোরিজ এর কথা বলতে গেলে মেমোরিজ শেষ হবে না, কারণ আমি যদি ইউনিভার্সিটিতে আমি যদি নিজেকে বেস্ট ডিফাইন করতে যাই। মেমোরিটা ভাইয়া, আপনার বেস্ট মেমোরিটা শেয়ার করে ফেলেন। আচ্ছা, বেস্ট মেমোরিটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে, আমার বেস্ট মেমোরিটা হচ্ছে 2016 সালে, যখন প্রথম এমইন আমি শুরু করি। তো প্রথম এমইন বলতে মানে প্রথম অর্গানাইজিং যখন শুরু করি আমি, তো 2016 সালে, তখন আমাদের একজন সিনিয়র ছিলেন, আসাবুল মাহমুদ শিফাত ভাই, আমাদের সিনিয়র। তো ভাই আমাকে একদিন ডেকে, মানে প্রোগ্রামের শেষ, যেদিন শেষ হবে, যেদিন শেষ দিন, সেদিন শেষ দিনে আগে, মানে কিছুক্ষণ আগে আমাকে বললেন যে ইমতিয়াজ এদিকে আয়। তো আমি বললাম, হ্যাঁ ভাই বল। বলে যে এই ডান মানে যদি বেস্ট কোনো অর্গানাইজার অ্যাওয়ার্ড দেওয়া যায়, তাহলে সেই অ্যাওয়ার্ডটা তোকে দিতাম। মানে দ্যাট ওয়াজ এ সামথিং যে আমি এখন পর্যন্ত ভুলতে পারি না। মানে মনে হয় যে এখনো আমার চোখের সামনে ভাসে এই জিনিসটা, যে ভাই আমাকে এই কথাটা বলেছে যে বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ডটা যদি থাকতো আমি তোকে দিতাম। তো যে একজন ছেলে কিছুই জানতো না এমএন সম্পর্কে, এমএন জিরো আইডিয়া, আমি বলে রাখি আমি চট্টগ্রাম থেকে গিয়েছি ঢাকায় প্রথমবার। তো ওই ওই দিক থেকে আমার জন্য মনে হচ্ছে ওইটাই আমার জন্য সবচেয়ে বেস্ট মেমোরি, যে একজন যখন একজন সিনিয়র, যাকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি, যাকে আমি অনেক বেশি ভালোবাসি, উনি যখন ডেকে আমাকে বলে যে হ্যাঁ ইমতিয়াজ, তুই এই কাজটা খুব ভালো করেছিস। তো এই যে অ্যাপ্রিসিয়েশনটা আমরা পাই, এই যে কমপ্লিমেন্টটা আমরা পাই, ওই জিনিসগুলো আমাদের খুব বেশি মনে থাকে। তো আমার জন্য যদি বেস্ট মেমোরি বলতে চাই, আমি বলবো যে ওই সিফাত ভাইয়ের সেই কমেন্টটাই আমার জন্য বেস্ট মেমোরি হিসেবে থাকবে। বাহ। আচ্ছা ভাইয়া, আপনি তো ইবি হিসাবে অনেক এমিউনে ছিলেন, তো আসলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ইবি হিসাবে যখন ছিলেন? হ্যাঁ। তো ইবি হিসাবে আমি বলতে চাই, ডেলিগেট করার পর আমরা যখন এক্সপিরিয়েন্স হয়ে যায় বা অনেকে যখন এক্সপিরিয়েন্স, তখন তারা ইবি হিসাবে বসে। তো ইবি হিসেবে এক্সপিরিয়েন্সটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো। আমি যখন ইবি হিসাবে যাই, সর্বপ্রথম আমি ইবি হিসাবে গিয়েছি হচ্ছে রাজশাহীতে, লিবার্টিজ স্কুল অফ দিনাজপুর, দিনাজপুরের একটা স্কুলে, কেজি স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। তো ওইখানে যখন ই বিষয়ে আমি জার্নিটা শুরু করি, মানে দ্যাট ওয়াজ অ্যামেজিং, যে খুব ভালো একটা অ্যামেজিং ছিল। তো আমার যে এক্সপিরিয়েন্সটা হয়, সেটা হচ্ছে যে আমি ওখানে যাওয়ার পর দেখি যে ইবিদেরকে অনেক ভালোভাবে ট্রিট করা হয়, মানে ইবিদেরকে সবাই অনেক ভালোভাবে ট্রিট করে, আমরা অনেক ভালোভাবে ট্রিট করি। তো ইবিদে হচ্ছে যে আমাদের ডেলিগেটদেরকে শিখাবে, তারা এক ধরনের মডারেটর বা টিচার হিসেবে ডেলিগেটদের সামনে থাকে, মেন্টর হিসেবে থাকে। তো এই জন্য আমরা সবসময় রেসপেক্ট করি। তো
যখন আমি যাই প্রথম ইবি করতে, তখন এক্সপিরিয়েন্সটা খুবই অসাধারণ ছিল, কারণ তারা ছিল খুবই 9-10 এর স্টুডেন্ট। 9-10 পড়ে তারা, অনেকেই 9-10 এমনই ছিল। তো তারা অনেক বেশি রেসপেক্ট করতো যে ভাইয়া আমাদেরকে এটা শিখান, ভাই আমাদেরকে ওইটা, ভাইয়া এই জিনিসটা। তো ওই জিনিসগুলো মনে পড়লে যে ইবি হিসাবে এই জিনিসগুলো খুব ভালো লাগে। ইবি হিসেবে যখন তুমি যাও, তখন তোমাকে অনেকগুলো জুনিয়ররা বা অনেক যারা তোমার ডেলিগেট থাকে তোমার কাছে অ্যাডভাইসের জন্য আসে, তোমার কাছে সাজেশনের জন্য আসে। তো তুমি যদি ওই সাজেশনটা বেস্ট দিতে পারো, তখন দেখবে যে ওরা তোমাকে মনে রেখে দিই, মানে মনে রাখবে সবসময় যে ভাই এই কথাটা বলেছিলেন বা ভাই এই জিনিসটা শিখিয়েছিলেন, যে এই জিনিসটা খুবই মানে ওরা মনে রাখে আর কি। তো ইবি হিসেবে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করি যখন যেখানে যাই, কাউকে যা শিখেছি আমি তা শেখানো, যা ভুল করেছি তার ভুলগুলো শুধরিয়ে দেওয়া, এবং হচ্ছে যে ভবিষ্যতে কিভাবে ভালো করা যায় এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি সবসময় ফোকাস করি। এবং যারা নতুন ইবি হিসেবে যায় তাদেরকে আমি সেম কথা বলি, আমার ক্লাবের যারা নতুন ইবি হিসেবে জয়েন করে বা যারা নতুন ইবি হিসেবে নতুন স্টার্ট করে তাদেরকে আমি সেম কথাটাই বলি যে যখন তুমি ইবি হিসেবে যাচ্ছ ডেলিগেটদেরকে শেখানোর চেষ্টা করো, কিছু শিখে আসার চেষ্টা করো। তারা যাতে তোমাকে মনে রাখে, তারা যাতে বলে যে হ্যাঁ ইমতিয়াজ ভাই বা এই ভাই আমাকে এই জিনিসগুলো শিখিয়ে গিয়েছেন, যার কারণে আমি আজকে এত ভালো করছি। এই বিষয়ে আচ্ছা একটা কথা ভাইয়া। বলতে চাই যে এই বিষয়ে যখন তুমি যাও তখন তুমি অনেক বেশি অতিথিয়তা পাবা, তোমাকে অনেক বেশি আপ্যায়ন করা হবে, এই জিনিসটা খুবই মজা। এই জিনিসটা প্রত্যেকটা ইবি এনজয় করে খুব, তো এই জিনিসটা খুব ভালো লাগে। ওকে ভাইয়া। আমাদের বাংলাদেশে যে এমিউন কমিউনিটি, সেটার সাথে ইন্টারন্যাশনাল যে এমিউন, সেটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে যে এমিউন জিনিসটাই তো বললাম যে ছায়া জাতিসংঘ অধিবেশন, যে আমাদের, হ্যাঁ। আমি মনে করি বাংলাদেশে এমিউন কমিটির সাথে ইন্টারন্যাশনাল এমিউন কমিটির তেমন কোনো পার্থক্য নেই। কারণ হচ্ছে যে আমরা যখন দেখি যে এমিউন করার জন্য আমরা নিজেরাও বিভিন্ন দেশে যাই, এবং বিভিন্ন দেশ থেকেও আসে আমাদের দেশে এমিউন করতে। তো মোটামুটি প্রসেসটা সেম, আমরা সবাই একটা নিয়মের মধ্যে যাই, সবাই একটা প্রসেস ফলো করি। হ্যান্ডেল করার জন্য 2-3টা প্রসেস আছে যেগুলোর মাধ্যমে আমরা রুলস এন্ড রেগুলেশন ফলো করি। তো এই দিক থেকে আমার তেমন কোনো পার্থক্য মনে হয় না, কারণ যে আমরা গতবারও বাইরে থেকে অনেক ইবি আনছি, যে ইবিরা আসছিল, তো তারা যেভাবে ট্রিট করে আমাদেরকে এবং আমরা যখন বাইরে যাই আমরা যে ট্রিট করি, তো এই দিক থেকে আমার মনে হয় না যে বাংলাদেশে এমিউন কমিটি আর ইন্টারন্যাশনাল এমিউন কমিটির মধ্যে তেমন কোনো পার্থক্য আছে। কারণ আমরা সেম জিনিসটাই প্র্যাকটিস করতেছি, আমরা সব জায়গায় এমিউনটাই করতেছি। তো এই জন্য তেমন কোনো একটা পার্থক্য হয় না। সামনে যারা কলেজ স্টুডেন্টস আছে বা ভার্সিটি স্টুডেন্টস যারা এমিউন সম্পর্কে ইন্টারেস্টেড করতে চায়, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? তারা কি কি মানসিক পূর্ব প্রস্তুতি নিতে পারে এমিউন সম্পর্কে, যদি তারা ইন্টারেস্টেড হয়? আচ্ছা, তো নিউ কামার যারা বা নতুন যারা এমএন শুরু করতে যাচ্ছ কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে, তো তাদের কাছে একটাই মানে এখানে অনেকগুলো অ্যাডভাইস থাকবে। সর্বপ্রথম হচ্ছে যে খেয়াল রাখবো হচ্ছে তুমি কোন এমিউনে যাচ্ছ, কারণ প্রত্যেকটা এমিউন কিন্তু রিকগনাইজ না, প্রত্যেকটা এমিউনে কিন্তু সেম জিনিসটা প্র্যাকটিস হয় না। তো আমরা চাই যে আমাদের স্টুডেন্টদেরকে বা আমাদের যারা নিউ কামার তাদের প্রতি যাতে একটা ব্যাড ইমপ্রেশন না পড়ে, কখনো যাতে একটা ব্যাড ইফেক্ট না পড়ে। কিন্তু আমরা সবসময় বলি যে তোমার রিকগনাইজ কোনো এমিউনে যাও, অর্থাৎ আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ, বিভিন্ন স্কুল যে অ্যামিন গুলো অর্গানাইজ করে থাকে সেই অ্যামিন গুলো থেকে শুরু করার চেষ্টা করো। কারণ ওই অ্যামিন গুলো থেকে শুরু করার চেষ্টা করলে তুমি একটা রেগুলেশন যেমন পাচ্ছ, তেমন তুমি অনেক কিছু শিখতে পারতেছো। আর এদিক থেকে আমরা দেখি যে বাংলাদেশে এমন একটা চর্চা শুরু হয়েছে, যে জিনিসটা আমি বলতে চাইনি বাট কথা প্রসঙ্গে চলে আসছে, সেটা হচ্ছে যে এখন দেখা যায় যে অনেকে বিজনেসের জন্য অ্যামিনটা করে বা অনেকে কমার্শিয়াল দিকটা চিন্তা করে অ্যামিনের ক্ষেত্রে, যে জিনিসটা আমরা চাই না। তো এই জন্যই আমরা বলি যে হচ্ছে যে তোমরা ওই ধরনের কোনো অ্যামিনে যেও না যেগুলো প্রাইভেট বা যেগুলো হচ্ছে কমার্শিয়াল বেসিসে করতেছে। তুমি যদি সত্যিকার অ্যামিন করতে চাও, বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন কলেজ আছে, ওই অ্যামিন গুলোতে করার ট্রাই করো। আর আরেকটা কথা আমি মেহবিজের কোয়েশ্চেনে আনসার দিতে গিয়ে বলছি যে একজন মেন্টর খুবই গুরুত্বপূর্ণ। তুমি যেখানে যাও একজন মেন্টর খুবই গুরুত্বপূর্ণ, আমি নিজে বিশ্বাস করি আমার সব ক্ষেত্রে একজন আলাদা আলাদা মেন্টর থাকে। তো আমি সবসময় যে কাজটাই করি একজন মেন্টরকে জিজ্ঞেস করি। তো তোমরা সেম জিনিসটা করবে যখন অ্যামিন করতে যাচ্ছ। যে কারোর সাথে যারা অ্যামিনের পরিচিত মুখ বা যারা অ্যামিনের স্কিল, তাদের সাথে একবার কথা বলো যে ভাই আমি এই অ্যামিনটা করতে যাচ্ছি, বা আপু আমি এই অ্যামিনটা করতে যাচ্ছি, তো এই অ্যামিনটা করা কি ঠিক হবে কিনা, বা এই অ্যামিনটা করতে গেলে কিভাবে কি করতে হবে। তো এই জিনিসগুলোই খেয়াল রাখতে হবে। বলবো যে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে যারা আসো, করা উচিত অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে অ্যামিন খুবই এখন একটা কমন প্ল্যাটফর্ম আর কি, সবাই করতেছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে। তো তোমার শুরু করা, তুমিও শুরু করতে পারো, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে এক রিকগনাইজ এবং মেন্টর থাকতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। আমরা একটু কমেন্টে চলে যাই। আচ্ছা, কমেন্ট আছে আমাদের। শাহ ফজলুর রহমান সুয়াদ বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, ইন হোয়াট ওয়েজ বিগিনার স্টুডেন্টস হ্যাভিং নো এক্সপেরিয়েন্স অফ মান ক্যান প্রিপেয়ার দেমসেলস ইন দিস লকডাউন সিচুয়েশন এট হোম? ওকে, শাহ ফজলুর রহমান সোয়াদ, থ্যাংক ইউ। মানে খুব ভালো একটা কোয়েশ্চেন, কারণ আমাদের
লকডাউনের মধ্যে আমরা সবাই চেষ্টা করতেছি কিছু একটা প্রোডাক্টিভ করা, কিছুটা ভালো কিছু করা, কিছু ভালো কিছু শেখা। তো এদিক থেকে আমি বলবো যে অ্যামিউন করার জন্য অনেকগুলো সাইটস আছে, যে যারা অ্যামিউন শিখাচ্ছে, ব্যাচডেলিগেট.কম। তারপর হচ্ছে বিভিন্ন অ্যামিউন, ইউটিউবে গেলে অনেকগুলো অ্যামিউন শিখাচ্ছে। এছাড়া আমরা ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন, যদি আমাদের ইউটিউব পেজে যাও, আমাদের ইউটিউব পেজেও বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে কিভাবে অ্যামিউন করতে হবে। তো তুমি চাইলে ওই আমাদের ইউটিউব পেজে যেতে পারো, অথবা তুমি বিভিন্ন অ্যামিউন যে সাইটস গুলো আছে, যে বললাম ব্যাচডেলিগেট.কম খুব ভালো একটা অ্যামিউন সাইট। তো এছাড়া অনেকগুলো অ্যামিউন সাইট আছে যার কাছ থেকে তুমি অ্যামিউন সম্পর্কে শিখতে পারো। অথবা তুমি যদি শিখতেই চাও তাহলে বেশ কিছু ভিডিও দেখতে পারো, যে ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে যে কিভাবে অ্যামিউন করতে হয়। মানে ওরা প্র্যাকটিক্যালি দেখায় যে কিভাবে করতে হবে, কিভাবে ভয়েস তুলতে হয়, কিভাবে কি করতে হয়। তো এছাড়াও দেখা যাচ্ছে অনেকে ডিজিটাল অ্যামিউন করতেছে বা অনলাইন অ্যামিউন করতেছে। অনেকগুলো কলেজ বা বিশ্ববিদ্যালয় চেষ্টা করতেছে, বা ফেসবুক সাইট গুলো চেষ্টা করতেছে অনলাইন এমিউন লঞ্চ করা। তো ওই দিক থেকে হচ্ছে যে তুমি চাইলে অনলাইন এমিউন করতে পারো শেখার জন্য। তবু আমি বলবো যে অনলাইন এমিউন এফেক্টিভ হবে না এই মুহূর্তে, যেহেতু তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই। তো তোমার সর্বপ্রথম শুরু করাটা বেটার হবে যে কোনো একটা রিয়েল এমিউন দিয়ে শুরু করো। আর শুরু করার ক্ষেত্রে তোমাকে যেটা বললাম, যে আমাদের বিভিন্ন আমাদের ইউটিউব পেজে যেতে পারো, ইউটিউব পেজে দেখতে পারো যে এমিউন সম্পর্কে আমাদের কয়েকটা ভিডিও আছে, তো ওগুলো সম্পর্কে তুমি শিখতে পারো। নেক্সট কমেন্টে চলে যাই। রিয়াজ আকাশ বলছেন, ভাইয়া স্পিচের টাইমে ভয়েস মডিউলেশনটা কিভাবে রাখবো? আচ্ছা, স্পিচের স্পিচের টাইমে। টাইমে ভয়েস মডুলেশনটা কিভাবে রাখবা? তো স্পিচের টাইমে যখন তুমি স্পিচ দিচ্ছ, আই গেস আমি তোমার কোয়েশ্চেনটা রাইট ভাবে নিতে পারছি কিনা, তবুও চেষ্টা করার, আনসার করার চেষ্টা করছি। যেটা হচ্ছে, তুমি যখন স্পিচ দিচ্ছ তুমি কখনোই অ্যাগ্রেসিভ হতে পারবে না। তোমার হচ্ছে অ্যাটিটিউডটা ঠিক রাখতে হবে। তুমি যখন কথা বলতেছো, ভয়েস যখন কথা বলছো, তখন তোমার এমন ভাবে কথা বলতে হবে যাতে ওরা তোমাকে অ্যাগ্রেসিভ ভাবে না নেয়, বা তোমাদের ইবি যাতে তোমাকে মনে না করে যে সে খুবই উদ্ধত্ত আচরণ করছে, বা সে খুবই মানে খারাপ একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, এই ধরনের যাতে না হয়। নম্রভাবে এবং রেসপেক্টের সহিত কথা বলার চেষ্টা করো, তাহলেই হবে আই গেস। থ্যাংক ইউ, রিয়াজ। ওকে ভাইয়া, আপনার কাছে আমার প্রশ্ন। আচ্ছা, আরেকটি কমেন্ট আছে। সাজাদ হোসেন বলছেন যে ইবি হওয়ার জন্য কয়টা মান করা নেসেসারি? আচ্ছা সাজ্জাদ, খুব কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন, কারণ হচ্ছে যে এভাবে কোথাও ডিফাইন করা নাই যে একটা এমইউন ইবি হওয়ার জন্য কয়টা এমইউন করতে হবে। কোথাও এটা লেখা নাই যে 10টা এমইউন করলে একজন ইবি হতে পারবে, বা 12টা এমইউন বা 5টা এমইউন করলে একজন ইবি হতে পারবে। কারণ আমরা যে জিনিসটা দেখে থাকি যে একজন ভালো স্টুডেন্ট কিন্তু একজন ভালো টিচার এমনও না, আবার একজন ভালো টিচার যে একজন ভালো স্টুডেন্ট ছিল তাও কিন্তু না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমইউনে অনেক বা ভালো বা অ্যাওয়ার্ড পায় না, বা অনেক বেশি এমন করে না, কিন্তু সে কিন্তু ভালো শিখাতে পারে। তার মধ্যে ইনহেরেন্ট ওই স্কিলটা থাকে যে সে শিখানোর ক্ষেত্রে ওস্তাদ, বা সে শিখানোর ক্ষেত্রে খুবই ইফেক্টিভ, কিন্তু নিজে করতে গিয়ে তেমন একটা ভালো করতে পারে না, বা করতে পারে না। তো এই দিক থেকে আমার মনে হয় যে কয়টা এমিউন এটা কোথাও লেখা নেই, এটা আমি নিজেও বলতে পারবো না যে 10টা বা 12টা। তো আমি বলবো যে নিজেকে আগে স্কিল করো, যখন তুমি নিজেই কনফিডেন্ট নাও যে আমি এখন মানুষকে শেখানোর জন্য যথেষ্ট কনফিডেন্ট, মানুষকে শেখাতে পারবো, তখনই তুমি ইবির জন্য অ্যাপ্লাই করো। এর আগ পর্যন্ত তুমি ডেলিগেটিংটা চালিয়ে যাও। ওকে ভাইয়া। ভাইয়া, আমরা জানি যে আপনি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই এমইউনের সাথে যুক্ত। তো এদিকে পাশাপাশি ডিপার্টমেন্টেও আপনি খুব ভালো করছেন। তো আসলে দুই দিকে আসলে প্রেশারটা কিভাবে হ্যান্ডেল করেছেন শুরু থেকে? আচ্ছা, মানে আলহামদুলিল্লাহ, যা মানে যতটুকুই এই পর্যন্ত আসছে বা যাই করছে, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে যে আমাকে যতটুকু এই পর্যন্ত এনেছে। তো সবাই মনে করে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা হচ্ছে যে অন্য কোনো কাজ করলে আমাদের পড়ালেখায় খুব বেশি হ্যাম্পার করে। আসলে কিন্তু তা না, আমরা যদি ঠিক একটা ব্যালেন্স করতে পারি যে আমাদের টাইমটা আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করবো, যে আমরা কতটুকু সময় পড়ালেখার জন্য ব্যয় করবো আর কতটুকু সময় আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য ব্যয় করবো, ওইটা যদি আমরা ঠিক রাখতে পারি সব সময়, তাহলে আমাদের জন্য এই জিনিসটা সহজ হয়ে যায় যে দুইটার মধ্যে ব্যালেন্স রাখা। আমি যখন প্রথমে বললাম যে আমি যখন শুরু করি ফার্স্ট ইয়ারে, তো তখন তো আমরা সবাই ফার্স্ট ইয়ার আসে, সবাই একটু উড়ু উড়ু ভাব থাকে যে কি করবে না করবে, শিখতে মানে আসলে কি পড়ালেখা করবে ঠিকভাবে নাকি বিভিন্ন ক্লাবে জয়েন করবে। তাহলে দেখা যায় অনেক অনেক ক্লাবে জয়েন করে হারিয়ে যায়, আবার অনেকে পড়ালেখা এত বেশি করে যে ক্লাব সম্পর্কে জানে না। মানে আমরা এই দুই তিন ধরনের মানুষকে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তুমি নিজেও একটা ক্লাবের সাথে যুক্ত আছো, তুমি নিজেই জানো যে অনেক ধরনের আমাদের স্টুডেন্টরা আছে। তো দেখা যায় যে এই জিনিসটা ব্যালেন্স করতে পারে না, অনেকে দেখা যায় 1 বছর করার পর ছেড়ে দেয়, কারণ হচ্ছে তার রেজাল্ট খারাপ হচ্ছে। আবার অনেকে দেখা যায় যে না, রেজাল্টের কারণেই কোনো ক্লাবে জয়েন করে না। তো আমি যেটা করেছিলাম যে আমি সবসময় চেষ্টা করেছি ক্লাস অ্যাটেন্টিভ থাকা। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট দিক ছিল আমি যাই হোক ক্লাস মিস করবো না। মানে এমইউনে করি বা ডিমোনে করি, ডিমোনে যত বড়ই কাজ থাকুক, তো আমি সবসময় বলেছি যে হ্যাঁ, এই কাজ থেকে অন্য কাউকে দিয়ে করা সম্ভব, যদি সম্ভব হয় তাহলে কাজটা হ্যান্ড ওভার করেছি। যে
এই কাজটা তুমি করো, আমি ক্লাসটা করে আসি। তো এই জিনিসটা আমি সবসময় খেয়াল রেখেছি যে ক্লাস করা, এবং কোনো সময় ক্লাস মিস দেওয়ার চেষ্টা করিনি। তো আমার অ্যাটেন্ডেন্সে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে যে ক্লাসের যে লেসন গুলো ছিল, যে ক্লাসে সবসময় টিচারদের কথা শোনা, সবসময় টিচারদের প্রতি মনোযোগ থাকা, অ্যাটেন্টিভ থাকা, এই জিনিসগুলো আমাকে হেল্প করেছে, যার কারণে আমার জন্য পড়ালেখায় তেমন একটা ব্যাঘাত ঘটেনি। পড়ালেখাও আমি ঠিকভাবে মেনটেন করতে পেরেছি, এবং ডিউমুনাও আলহামদুলিল্লাহ সঠিকভাবে ট্র্যাকে থাকতে পেরেছি আর কি। বাহ! ভাইয়া, আমরা একদম আমাদের লাইফের শেষ থেকে চলে এসেছি। আপনার যদি ভিউয়ার্স দের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলুন। তো আচ্ছা, সবার প্রথমে যারা এখন বাসায় বসে আছো সবাইকে বলবো যে হ্যাঁ, এই লাইভটা দেখার মাধ্যমে আমি জানি না তোমাদের কোনো উপকার হয়েছে কি বা হয়নি, তবুও বলবো যে চেষ্টা করো নতুন কিছু একটা করার। যখন তুমি এই বন্ধের মধ্যে বসে আছো, তুমি বিভিন্ন কোর্স করতে পারো, এমন সম্পর্কে জানতে পারো, বা তোমার যে প্যাশন ওই প্যাশনটা সম্পর্কে জানার চেষ্টা করো, ওই কাজটা সম্পর্কে জানার চেষ্টা করো। নিজের স্ট্রেংথ কি, উইকনেস কি, ওটা খুঁজে বের করার চেষ্টা করো। কারণ এই লকডাউন সময়টা আমরা সবসময় পাবো না, এরপর আমরা হচ্ছে যে বিজি হয়ে যাবো বিভিন্ন কাজে, যে আমাদের ক্লাস থাকবে, আমাদের বন্ধুদের সাথে আড্ডা দিব, তখন আমরা নিজেদের সম্পর্কে থিঙ্ক করতে পারবো না। তো এই করোনা কিন্তু এই কোভিড এর যে লকডাউন, এটা কিন্তু একদিক দিয়ে আমাদের জন্য একটা অপরচুনিটি, যে আমরা যদি চিন্তা করি এটা একটা সুযোগ, যে আমরা এর মধ্যে যদি ডিপ্রেসড হয়ে বসে থাকি, যে কিছু করবো না, কিছু ভালো লাগে না, কিছু করবো না, টিভিও দেখবো না, মোবাইলও দেখবো না, কিছুই করবো না, তো এই জিনিসটা কিন্তু ঠিক না, নিজেকে ডিপ্রেস হতে দেওয়া যাবে না। বি পজিটিভ, যে আমি এই লকডাউনের মধ্যে যদি কিছু একটা শিখি, তাহলে এই লকডাউনটা যখন খুলবে তখন আমি নিজেকে অন্যদের চাইতে বেটার প্রুফ করতে পারবো। তো আমাদের এখন দেখা যাচ্ছে বিভিন্ন কোর্স অফার করতেছে, কোর্সেরাতে, ইউডেমিতে। তোমরা যদি চাও ওই জিনিসগুলো নিজেদেরকে ডেভেলপ করতে পারো, ওই জিনিসগুলো শিখে রাখতে পারো, কারণ কোনটা কোন সময় কাজে আসে বলা যায় না। আর তাছাড়া লকডাউন খুললে কি কি করবা তার একটা লিস্ট করে রাখো, ইনশাল্লাহ যখন সবকিছু ভালো হবে, সবাই একসাথে যখন সুস্থ হব, তখন সবাই মিলে ওই কাজগুলো করতে পারবো। এতটুকুই। সবাই বাসায় থাকবা, ভালো থাকবা। ধন্যবাদ সিলসাকে, ধন্যবাদ সাজ্জাদ এবং আব্দুল্লাহ ওদেরকে যে আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং নিরু তোমাকে ধন্যবাদ খুব ভালো একটা সেশনের জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে লাইভে জয়েন করার জন্য। আর এতক্ষণ ধরে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সামনে আমরা আরো লাইভে আসবো। আপনাদের জন্য একটা সারপ্রাইজ মোমেন্ট আছে কালকে রাত 10:30টায় আমাদের সাথে থাকছেন রাসমান সাবা। সাথে হোস্ট হিসেবে থাকছেন আপনাদের সবার প্রিয় সিলসার প্রেসিডেন্ট আব্দুল্লাহ ভাই। তো এই লাইফটা কেউ মিস করবেন না। আর সামনে আবার নতুন লাইফে আসবো অন্য কোনো পায়োনিয়ারকে নিয়ে, জানবো তাদের নতুন নতুন সাফল্য অর্জনের গল্প। ঠিক ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাবধানে থাকুন।